বৈজ্ঞানিক রসায়নের পিএইচ এর ধারণা। পিএইচটা কি? পিএইচ এ স্মল লেটার, এইচ হচ্ছে কি হাইড্রোজেন। এটা সমান সমান আমরা লিখি মাইনাস লগ এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এইচ আয়ন। এইখানে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো আয়ন থাকলে এই ওএস আয়ন থাকলে ও O2 মাইনাস আয়ন থাকলে থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা দ্বারা বোঝায় ঘনমাত্রা। ঘনমাত্রা বলতে বোঝায় দ্রবণটার মধ্যে এটার পরিমাণটা কতটুকু আছে সেটা বোঝায়। ঠিক আছে, এইটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের ভিতরে আয়ন থাকলে এটা বোঝায় দ্রবণের মধ্যে এটার ঘনমাত্রা। তাহলে পিএইচ কি বোঝায়? হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। লগ বলে না, লগের পূর্ণ নাম হচ্ছে লগারিদম। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। পি টু দি পাওয়ার এইচ না, এটা পিএইচ। পিটা স্মল লেটার, এইচটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এই জন্য এটাকে মনে হয় যে পি টু দি পাওয়ার এইচ। এই গেল আমাদের পিএইচ। এবার আসো পিএইচ দ্বারা আমরা কি বুঝবো? বিশুদ্ধ পানিতে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন এত এর ঘনমাত্রা, এত এর মান হচ্ছে কত? 10⁻⁷। বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি বলতে এটা একটা নিরপেক্ষ, এটার মধ্যে লবণ মানে ক্ষারও নাই অম্লও নাই, এটা বিশুদ্ধ। এবার আসো এটার মান হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁷। এখন আমরা বের করব এটাতে পিএইচ কত। তাহলে সুতরাং পিএইচ সমান সমান মাইনাস লগ (10⁻⁷) ইকুয়াল মাইনাস এটা, তারপরে সে মাইনাস নেবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এবার কি হইল? এই যে বিশুদ্ধ পানিতে পিএইচ এর মান হয়ে গেল 7। এবার স্পিকার অন করো সবাই, স্পিকার অন করো, কারণ শব্দ ধরে স্পিকারটা অন থাকো। তোমরা এগুলা লেখা লাগবে না, এগুলা বইয়ে আছে, স্যারের এগুলা বুঝাই দিয়েছি। দেখো পিএইচ তো এতটুকু, এতটুকু বুঝে আসছি না তোমাদের? সুমি বুঝে আসছে? স্পিকার অন করো, তানবীর অন করো। তোমাদের যে আমি বুঝাইছি এই জায়গাটা কি বুঝে আসছে পিএইচ এর কথাটা? জি স্যার। স্যার আবার বুঝাই বলি, আমাদের রসায়ন তো নবম অধ্যায়, তো এই নবম অধ্যায় এর ধারণাটা প্রথম আজকে পাঠ হচ্ছে পিএইচ। পিএইচ এর সূত্রটা হচ্ছে কি এইটা। এখন পিএইচ এর সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে হাইড্রোজেন আয়নের থার্ড ব্র্যাকেট থাকলে ঘনমাত্রা, কোন আয়ন নাকি আর অ্যানায়ন হোক, থার্ড ব্র্যাকেট থাকলে ঘনমাত্রা। ঘনমাত্রার মানে হচ্ছে কি একটা দ্রবণের মধ্যে এটার পরিমাণ কতটুকু আছে, তার পরিমাণটা হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম এটা হবে স্মল লেটার এইচ টা কে অফ করো।
এরপরে দেখো স্পিকার অফ করো, এইটা বল। এখন আমরা দেখব বিশুদ্ধ পানিতে পিএইচ মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻7 আর তখন হাইড্রোজেনের ঘনমাত্রা যদি 10⁻7 হয় তাহলে ইয়ার ঘনমাত্রা মানে আবার পিএইচ এর মান কত হবে? বসাইলাম আমরা হাইড্রোজেন পিএইচ সমান সূত্র লিখলাম H প্লাস থার্ড ব্র্যাকেটের জায়গা হবে 10⁻7 লিখলাম। লগের নিয়ম অনুসারে ওই পাওয়ারটা সামনে চলে আসে। তো আমি একটা জিনিস তোমাদেরকে জারি করে ফেলছি, এর তখন থাকে 810। দেখো কোন লগের যদি পাওয়ার যদি মানে বৃদ্ধি না থাকলে তার বৃদ্ধি 10, কোন লগের বৃদ্ধি দেওয়া না থাকলে তার বৃদ্ধি 10। তাহলে 10 ভিত্তিক 10 মানে লগ 10 এর মান 1 মনে রাখবা সবসময়। লগ 10 এর মান হচ্ছে 1 আর তখন হয়ে যেত 7 থেকে 7। তাহলে বিশুদ্ধ পানিতে অর্থাৎ যেটার মধ্যে অ্যাসিডও নাই ক্ষারও নাই তার মধ্যে পিএইচ এর মান হচ্ছে কত? 7। এবার আসো আমি কি করলাম, এখানে অ্যাসিড যোগ করলাম। অ্যাসিড যোগ করলে তানবীর বলবা অ্যাসিড যোগ করলে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে না কমবে? তানবীর তাড়াতাড়ি স্পিকার অন করো। শিমু অ্যাসিড যোগ বলো না স্যার সাউন্ড আসতেছে না, অনেক কম কম আসতেছে। তো এটা মনে হয় তোমার নেটওয়ার্কের সমস্যা, স্যার তো এটা ব্রডব্যান্ডের তো সমস্যা ইয়া না। দেখো হ্যাঁ এবার স্যার বলি, আমি বলতেছি এবার আমি বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করব। অ্যাসিড যোগ করলে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে না কমবে? বাড়বে। ঘনমাত্রা বাড়বে। এবার মনে করো বাড়া আমি 1000 গুণ বাড়াইলাম, ঘনমাত্রা কত বাড়াইলাম? 1000 গুণ বাড়লো, তাহলে গুণ করবো তার সাথে 1000। এবার 1000 যদি তার সাথে গুণ করে ক্যালকুলেটর নাও তোমরা, দ্রুত কাজ করতে হবে কিন্তু। আমি ও বলছে কি পানিতে আমি বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করলাম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে না কমবে বলছিলাম। তো ও বলছে কি বাড়বে। কেন বাড়বে? কারণ এই অ্যাসিড তো হাইড্রোজেন আয়নে দিবে, অ্যাসিড কি দিবে? হাইড্রোজেন আয়নে দিবে। হ্যাঁ এই জন্য কি ঘনমাত্রা বাড়বে। মনে করলাম আমি বাড়াইতে বাড়াইতে 1000 গুণ বাড়াইছি, এবার তাহলে কত হইব? এবার গুণ করলে হবে 10⁻4। এবার পিএইচ এর 10⁻4, তাহলে এখানে আসবে 4, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, তাহলে পিএইচ এর মান হচ্ছে 4। এবার আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে একটা দ্রবণে, মনোযোগ দিয়ে কিন্তু শোনো, একটা দ্রবণে পিএইচ এর মান হচ্ছে 4। এখন দ্রবণটা কি অম্লীয় না ক্ষারীয়? যে কোনো একদিন উত্তর দাও। স্যার অম্লীয়। অম্লীয়, ব্যাখ্যা করো তো কেন? যতটুকু আসে দেখো এটা একটা সাহস রাখ। পিএইচ এর মান 7 এর থেকে কম। 7 এর থেকে কম, 7 হচ্ছে নিরপেক্ষ, 7 এর থেকে কম কেন হইছে? স্যার কারণ আমরা হাইড্রোজেন আয়নের মান বাড়াইছি। হ্যাঁ কেমনে বাড়াইছি? 1000 দিয়ে গুণ দিয়ে। 1000 দিয়ে গুণ দিয়ে না অ্যাসিড দিয়ে? স্যার অ্যাসিড দিয়ে। হ্যাঁ দ্রবণের মধ্যে অ্যাসিড দিয়ে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়াইছি 1000। কত বাড়াইছি? 1000 গুণ বাড়াইছি। বাড়াইতে গিয়ে দেখি যে পিএইচ এর মান কমে গেছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়াইতে গিয়ে দেখি যে পিএইচ এর মান কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে কি পিএইচ এর মান যদি 7 এর থেকে কম হয় তাহলে এগুলো হচ্ছে অম্লীয়, এগুলো কি দ্রবণটা হলো কি অম্লীয়। এবার দেখো তুমি কি করলা, 1000 না, এবার বাড়াইলাম আমি আরো বাড়াইলাম,
1,00,000 গুণ বাড়া, আরে 10,000 বাড়াইলাম, 10,000 মানে যে tan ইনভার্স 3, তাহলে 10,000 গুণ বাড়ানো মানে যে আরো বেশি বাড়ানো, তখন পিএস এর মান কত হয়ে যায়? ইনভার্স 3, তখন পিএস এর মান সমান সমান আমি 3 লিখে দিই, 3 হয়ে যায়। দেখো যত পাওয়ার পিএস এর মান যত বাড়াইবা এসিডের মানে সরি যত দ্রবণের মধ্যে যত এসিড যোগ করবা পিএস এর মান তত কমতে থাকবে, তত কমতে থাকবে। তাহলে তোমাকে যদি আমি একটা শিয়া দিই, পিএস এর মান দিয়ে একটা সারণী তৈরি করে দিই আমি এইভাবে, এভাবে একটা সগ বানালাম, লিখলাম 7, ওই সংখ্যা রেখার মতো, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। এবার আমারে তোমরা কি বলবা, এখানে পিএইচ এর মানটা, তাহলে সব সাইডে এসিড কোন জায়গার মধ্যে এসিডের ধর্মটা বেশি হবে, 1 না 7 না 6, কোন জায়গাতে? স্যার 1 এ। 1, তারপরে কম হবে 2, ওইদিকে যত সাইডে থাকবে পিএইচ এর মান যত বাড়বে তত এসিডের ধর্ম কমবে, কমতে 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 কত হইব 7 গিয়ে হয়ে যাইব কি নিরপেক্ষ হবে। এবার আসো তাহলে এই যে এসিডের সম্পর্কটা সবার ক্লিয়ার নেই না, কার ক্লিয়ার হয় নাই বলো একটু? তানহা ক্লিয়ার হয়েছে তোমার? না স্যার ফার্স্ট থেকে বুঝিনি আমি। মানে ফার্স্টে হয়েছে কি হাইড্রোজেনের সংজ্ঞাটা বুঝছো নি তুমি? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তো বিশুদ্ধ একটা পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এটার মান হচ্ছে কত? tan ইনভার্স 7। বিশুদ্ধ পানি সেখানে হাইড্রোজেন আয়ন এবং ওএইচ আয়ন সমান থাকে, হাইড্রোজেন আয়ন আর ওএইচ আয়ন সমান থাকে, কোনটা সমান থাকে? থাকলে অম্লীয় না ক্ষারীয় না, অম্লীয় না ক্ষারীয় না। এখন যদি আমি এর তখন হচ্ছে কত পিএইচ এর মান 7, তার মানে এটা হচ্ছে নিরপেক্ষ। এরপর আমি যেটা বুঝাইতেছিলাম, এবার আমি এসিড যোগ করলাম, এসিড যোগ করলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়ে, কারণ হচ্ছে কি এসিড যোগ করলে সেটা হাইড্রোজেন আয়ন দিবে, হাইড্রোজেন আয়ন দিয়ে তার সংখ্যা বাড়বে, তো মনে করি 1000 গুণ বাড়ে, এই তখন এই আমি আমরা বুঝলাম 1000 গুণ বাড়াইলে কি হয়ে গেছে tan ইনভার্স 4। তখন পিএইচ এর মান যদি আমরা বসাই, একটু আগে যেটা করছিলাম আরেকবার পরে করব বুঝতে, তখন পিএইচ এর মান হয়ে গেছিল 4। পিএইচ এর মান যদি 4 হয়, আমার প্রশ্নটা ছিল তখন এরকম, এটা কি অম্লীয় দ্রবণ না ক্ষারীয়? আমি তোমার একটা দ্রবণ দিয়ে বলে দিলাম এই বোতলটার মধ্যে যে জিনিসটা আছে তার মান হচ্ছে পিএইচ ইকুয়াল 4। এবার তুমি কি বুঝছো, দ্রবণটা কি অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ? তখন অম্লীয়। হ্যাঁ অম্লীয়, কারণ অম্ল যোগ করছে, নিরপেক্ষ দ্রবণে অম্ল যোগ করাতে কি হয়ে গেছে পিএইচ এর মান কমে গেছে, 7 থেকে কমে গেছে। এইভাবে আমরা দেখতেছি যে যত এসিড যোগ করব পিএইচ এর মান তত কমতে থাকবে, কমতে থাকবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে, মানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়বে আর পিএইচ এর মান কমবে। হাইড্রোজেনের পরিমাণ বাড়া মানে আয়নের পরিমাণ বাড়া মানে এসিডের ক্ষমতা বেড়ে যাওয়া, তাহলে সব সাইডে ক্ষমতা বেশি হইবে 1 এর, আস্তে আস্তে কমতে 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 7 এ এসে নিরপেক্ষ। এবার আসো আমরা কি করলাম, দ্রবণের মধ্যে এই যে পানির মধ্যে, বিশুদ্ধ পানির মধ্যে আমরা এবার ক্ষার যোগ করব। ক্ষার যোগ করলে ক্ষারের এই OH আয়ন আর পানির হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করে পানি হয়ে যাবে। তাহলে কি বলছে একটু মনোযোগ দিয়ে শোনো, যখন ক্ষার যোগ করব পানিতে, বিশুদ্ধ পানিতে, তখন বিশুদ্ধ পানির যে H প্লাস ক্ষারের যে OH ওইটা বিক্রিয়া করে পানি উৎপাদন হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি এবার বাড়বে না কমবে ক্ষার যোগ করলে? স্যার কমবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যখন তোমরা একটা দুইটা উত্তর দেওয়া শুরু করবা, যদি
ঘটনাক্রমে যদি একটা উত্তর তোমাদের সঠিক হয়ে যায়, আবার তোমাদের কিন্তু সাহস হয়ে যায় বলার জন্য। তোমরা সবাই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করো, ভুল হোক আর যেটা। তোমরা তো, আমি এটা পরীক্ষাও নিচ্ছি না, পড়াও জিজ্ঞেস করতেছি না, আমি পড়াইতেছি। আমার এখানে 100 ভাগের মধ্যে যদি তুমি একটা জিনিস জবাব দিতে পারো, এটাই হচ্ছে তোমাদের জন্য ক্রেডিট। আর আমি চুপচাপ পড়াশোনাটা, এটা কিন্তু ক্রেডিট না। তোমরা বলো স্পিকার অন করে আমার কথার সাথে সাথে জবাব দাও। আমি কি বলছি, বিশুদ্ধ পানিতে কি থাকে, হাইড্রোজেন আয়ন আর ওয়েজ আয়ন সমান থাকে। এখন আমি বলছি কি, বিশুদ্ধ পানিতে ক্ষার যোগ করবে। ক্ষার যোগ করলে ক্ষারের ওয়েজ আয়ন আর হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করে, বিক্রিয়া করে এর পানি উৎপাদন হয়। তখন আমার প্রশ্নটা ছিল এইরকম, তখন দ্রবণের কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে না কমবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি কমে যাবে, কারণ ওইগুলো যে পানি নিচে গেছে, কমতে কমতে। আমি যদি কোনো জিনিসকে খুব দেখো, আমরা যোগের ক্ষেত্রে 10-5 বাড়াও তাহলে যোগ 5, 10 থেকে 5 কমাও তাহলে কত হবে 5। আর যদি যদি বলে যে 10 এর দ্বিগুণ 20, মানে দ্বিগুণ বাড়াও তাহলে 20 হবে। 10 এর দ্বিগুণ কমাও, 10 এর কি কমাও, দ্বিগুণ কমাও। যদি বলে দ্বিগুণ কমাও মানে হাত দ্বারা গুণ, মানে বিয়ার যোগ বাড়াও, যোগ আর বিয়োগের ক্ষেত্রে বাড়াও কমা হয়েছে এরকম, কিন্তু গুণের ক্ষেত্রে দ্বিগুণ বাড়াও বললে এরকম, দ্বিগুণ কমাও বললে এরকম। এই জিনিসটা মাথায় রাখো, দ্বিগুণ বাড়াও বললে এইটা, দ্বিগুণ কমাও বললে এটা। তো আমি এর আগের মতই মনে করো, বিশুদ্ধ পানির মধ্যে আমি যোগ করলাম কি, ক্ষার যোগ করলাম। যোগ করলে বলছি যে আমরা কমে যায়, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যায়। তো মনে করি এরকম বিশুদ্ধ পানিতে যখন আমরা ক্ষার যোগ করছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মনে করি 10 গুণ, আরে 1000 গুণ কমে গেছে। কত গুণ কমে গেছে? 1000 গুণ কমে গেছে। তাহলে 1000 দিয়ে ভাগ, 1/1000 দ্বারা গুণ। এবার আসো ক্যালকুলেটর দিয়ে এটা যদি কাজ করো, তাহলে তোমার রেজাল্ট আসবে tan ইনভার্স 10 আসবে। তখন pH এর মান হবে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মান হচ্ছে কত, tan ইনভার্স 10। এই tan ইনভার্সটা ওই সামনে চলে আসবে লগ এর নিয়ম অনুসারে, আর লগ 10 থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস 10, আর 10 এর মান হচ্ছে 1। তাহলে এবার দেখো pH এর মান কত হয়ে গেছে 10। তাহলে pH এর মান যে 10, তখন এটা কি ক্ষারীয় না অম্লীয়? আমি তোমাদেরকে যদি দিয়ে দিলাম একটা দ্রবণের pH এর মান 10, এতক্ষণের আলোচনা, এই আলোচনা থেকে কি বুঝলাম, এটা কি অম্লীয় না ক্ষারীয়? স্যার ক্ষারীয়। তাহলে এটা হবে কি ক্ষারীয়, কারণ আমরা ক্ষার যোগ করছি। আমাদের এতক্ষণ যে আমি আলোচনা করতেছি, তোমাদের জানার বিষয় একটা pH এর মান কত হলে অম্লীয় হইব, কত হলে ক্ষারীয় হইব, এটাই জানার বিষয়। আর কিভাবে মান দিয়ে আসছে এগুলো স্যার বাদ দিয়ে বুঝাইছি। তারপরে জিনিসটা মজার জিনিস একটু করে নিবা। তাহলে এইভাবে আমরা যত ক্ষার যোগ করব, তত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমতে থাকবে, তত pH এর মান কি হতে থাকবে, বাড়তে থাকবে। এই 9, তারপরে 10, 11, তারপরে হচ্ছে 12, 13, এই সর্বোচ্চ 14 পর্যন্ত। এইভাবে আছে না? তাহলে আমাদের 7 হচ্ছে নিরপেক্ষ, 7 এর কম হইলে হচ্ছে অম্লীয়, 7 এর বেশি হইলে হচ্ছে কি ক্ষারীয়। আর এটাকে বলা হয় pH মিটার। এবার pH মিটার দেখো, অনেক আমাদের pH অনেক প্রয়োজন আছে। যেমন দেখো তোমাদের ক্ষেত্রে একটা আমি উদাহরণ দিই, যেমন আমরা যে চুলের শ্যাম্পু ব্যবহার করি, তুমি কি করছো, ক্লাসে দেখছো যে তোমার এক ক্লাসমেট কি শ্যাম্পু একটা ব্যবহার করছে,
ওই শ্যাম্পুটা ওর মাথায় অনেক ভালো কাজ করছে। তুমি ওর থেকে শুনে সেম শ্যাম্পুটাই ক্রয় করছো বা তুমি ব্যবহার করছো, তোমার চুলগুলো হয়ে গেছে কি উস্কুট উস্কুট এরকম হয়ে গেছে। এরপরে তুমি তারে জিজ্ঞেস করলে কি তারে কি হয়েছে, তুই কি আমাকে বলছো অন্যটা ব্যবহার করছো, আমার তো এরকম হয়েছে। আসলে কিন্তু এটা ওর দোষ না, আবার শ্যাম্পুরও দোষ না। এটা দোষ হচ্ছে কি, তোমার চুলের পিএইচ আর ওর চুলের পিএইচ মিলে নাই। ওর চুলে তোমার চুলের পিএইচ এর জন্য কোন শ্যাম্পুটা দরকার ওই শ্যাম্পুটা দিলে পারফেক্ট হবে, ওইটা ব্যবহার করতে হবে। আর ওর সাথে ওর শ্যাম্পুটা কি হয়ে গেছে, পিএইচ এরটা পারফেক্ট মিলে গেছে। এই জন্য যে বিউটিশিয়ান যারা আছে তারা কি করে, যে বিভিন্ন ত্বকের প্রসাধনী এটা ব্যবহার করে, যে এগুলো হচ্ছে কি তারা কি করে ত্বকের পিএইচটা পরিমাপ করে তারপরে ওটার জন্য কি প্রসাধনী সিলেক্ট করে। এরপরে আসলে পিএইচ এর আরো অনেক ভূমিকা আছে, যেমন কৃষিক্ষেত্রে পিএইচ, কৃষিক্ষেত্রে কোন জমিতে কোন ফসলটা ফলবে, এক এক জমিতে কিন্তু এক এক ফসলের জন্য পিএইচ এর মান এক এক রকম। এই জন্য ফসল কোন জমিতে যে এক ফসল ভালো হয় আরেক ফসল কি হয় না, ভালো হয় না। কৃষকরা কি করে, ওই এই ধানটা ওই জমিতে ভালো হয়েছে সেই কি করে এবার আয়ের পরের বছর ওই যে ওই কৃষকের ধানটা ভালো করছে, আমি এবার এটা লাগাবো, আমি ভালো ফসল পাবো, দেখবো যে খারাপ ফসল হয়। কারণ হচ্ছে কি ওই কৃষক যে ফসলটা ফলাইছিল ওইটার জন্য পিএইচ পারফেক্ট ছিল, আমার জমির পিএইচটা পারফেক্ট ছিল না, ফসলের জন্য এই জন্য ভালো হয় না। এই জন্য পিএইচটা ঠিক করার জন্য অনেক সময় বিয়ার মধ্যে যোগ করতে হয় কি জমিতে বিভিন্ন ক্ষার যোগ করতে হয় অথবা এসিড যোগ করতে হয়, মানে অর্থাৎ চুন ব্যবহার করতে হয়। এই হয়েছে কাহিনী। চুন ব্যবহার কেন করলে পিএইচ মানে অম্লীকরক আর ক্ষারীয় করক চুন ব্যবহার করে। এবার দেখো চুনটা কেন ব্যবহার করে, চুন ক্যালসিয়াম কার্বনেট, এটা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বনেট। যদি মাটি যদি অম্লীয় হয়, মাটি অম্লীয় হলে তার সাথে ক্যালসিয়াম অক্সাইড যুক্ত করে, তখন পিএইচ এর মান ইমিডিয়েটলি কমে যায়। আর যদি মাটি যদি হয় ক্ষারীয় হয়, ক্ষারীয় হলে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে। কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি অম্লধর্মী অক্সাইড, কার্বন ডাই অক্সাইড একটা অম্লধর্মী, এটা হচ্ছে অম্লধর্মী, অম্ল মানে এসিড, কারণ এটা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপাদন করে, এই জন্য এটা অম্লধর্মী। তখন মাটির মধ্যে যদি মাটিটা যদি ক্ষারীয় হয় তখন কি করবে, এটা বিক্রিয়া করতে না করবে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে পিএইচ মান বৃদ্ধি করবে। মানে একই জিনিস ব্যবহার করলে দুই রকম কাজ হবে। এই জন্য কি করে, ওই যে মাছ চাষ করো আর যেটাই করো মাটিতে চুন ব্যবহার করে। তাহলে এইগুলো হচ্ছে পিএইচ, পিএইচ এর অনেকগুলো ব্যবহার আছে, আবার অনেকগুলো অবজেক্টিভ আছে এখান থেকে। ত্বকের পিএইচ কত এইটা সেটা এখানে আছে। দেখো যে সকল রাসায়নিক পদার্থ দ্রবণে উপস্থিত থেকে, যে সকল রাসায়নিক পদার্থ দ্রবণে উপস্থিত থেকে নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণ উপস্থিত থেকে নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণের প্রকৃতি নির্দেশ করে নির্দেশ করে নির্দেশ করে তাকে নির্দেশক বলে, নির্দেশ করে তাকে নির্দেশক বলে। এবার আসো এখন ইউনিভার্সাল ইন্ডিকেটরটা, ইউনিভার্সাল ইন্ডিকেটরের জন্য আছে না, এটা কাজ হচ্ছে তো এটা একটা নির্দেশক, ইয়াটাও কিন্তু নির্দেশক আমাদের নীল লিটমাস লাল লিটমাস এগুলো কিন্তু নির্দেশক। কিন্তু
এখন যে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলতেছে এই নির্দিষ্ট কিছু অনেকগুলা লাল নীল হলুদ অনেকগুলা একসাথে মিশে একটা নির্দিষ্ট বানায়। তো নির্দিষ্টটা বানালে এই নির্দিষ্টকের কাজ হচ্ছে কি এখানে একটা রঙের একটা সারণী থাকে কালার চার্ট। কালার চার্টের মধ্যে থাকে কোন বর্ণের জন্য পিএইচ এর মান কত হবে। মনে করো এটা লাল, তারপরে থাকতে পারে কি নীল হলুদ এরকম করে থাকে, সবুজ থাকে। এবার তুমি মানে ইউনিভার্সাল ইন্ডিকেটরটা দিলা পেপারের মধ্যে অথবা তরল থাকে, এটা দ্রবণে দিলা, এটা হয়ে গেল লাল, এটা হয়ে গেল লাল। এবার তুমি মিলাইবা ওইখানে লালের জন্য পিএইচ এর মান কত। লালের জন্য পিএইচ এর মান পাইয়ে গেলে মনে করবা হচ্ছে কত 10। তাহলে এবার তুমি বুঝে ফেলতে পারবা 10 দিয়ে তো পাইছো, তাহলে বুঝে ফেলতে পারবা কি হ্যাঁ দ্রবণটা হচ্ছে কি ক্ষারীয়। আবার বলতেছে কেমনে পরিমাপ করে ইউনিভার্সাল ইন্ডিকেটর দিয়ে ইউনিভার্সাল ইন্ডিকেটর দ্রবণে দেয়। এখানে আবার দেখে বর্ণটা কি হয়, বর্ণটা হয়ে গেলে মনে করো লাল। এবার ওই কালার তোমার এখানে সারণী থাকে, এখানে লালের জন্য আবার পিএইচ কত এটা বলছে থাকা লাগে অথবা তো লেখা থাকবে। তখন আমরা মনে করো লালের জন্য পিএইচ দেওয়া আছে, তখন আমরা এটা বলে দিব যে দ্রবণটা হচ্ছে কি ক্ষারীয়। এইভাবে আছে না ইউনিভার্সাল ইন্ডিকেটর সাহায্যে কাজ করা যায়। এরপরে তোমরা এটা পড়বা, এখানে কোন রঙের জন্য কি আছে তোমাদের বইয়ে সারণী দেওয়া আছে। এরপরে আসো পিএইচ এর গুরুত্ব। পাকস্থলীতে পিএইচ, মানুষের ত্বকে পিএইচ, মূত্রে পিএইচ, রক্তে পিএইচ, তারপরে অগ্ন্যাশয় রসে পিএইচ, এগুলো সব করবে। তারপরে প্রশমন বিক্রিয়াটা করবে। দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়া ক্লাস 8 ছিল কৃষি ক্ষেত্রে। মানে তোমাদের পিএইচ পুরাটা কমপ্লিট করবা, এতটুকুই পড়া তোমাদের রসায়ন। এরপরে বাকিটা স্যারে পড়াবো। লবণও তো পড়াইছিলাম গতকালকে, হ্যাঁ লবণটাও পড়ো, মানে লবণ পর্যন্ত ওদিনকে পড়া হয়েছিল। এবার উচ্চতর গণিতে সাধারণ গণিতে আসো। সাধারণ গণিতে জ্যামিতি কোন অধ্যায়টা আছে একটু বলো তো আমারে। 9.2 শেষ হয়েছে, অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় আছে। আচ্ছা আমরা সবাই সাধারণ গণিত নাও। তার পরীক্ষায় কি অষ্টম অধ্যায় আছে? আমি পরীক্ষা চিন্তা করলে কি হবে, পরীক্ষা অবজেক্টিভ সিস্টেম পরীক্ষা না, আমি বুঝাচ্ছি ওইটার সাথে সাথে করলে তুমি তোমাদের পরীক্ষার রুটিন হিসেবে করো। পরীক্ষা আগামী মাসের 15 থেকে 20 তারিখ। আর ক্লাস 9 ডি শাখার স্যারে ইমো গ্রুপটা বাদ দিয়ে দিয়েছে বুঝছনি, এটা কে জানে হোস্ট হয়ে গেছে, এই জন্য বাদ দিয়ে দিচ্ছে। যখন প্রয়োজন হয় স্যারে তখন আবার এটা বিরক্ত করে। কয়েকটা বেয়াদব আছে শুধু কল করে শুধু। আচ্ছা অষ্টম অধ্যায় বৃত্ত। এখন দেখো বৃত্ত কাকে বলে, এই শাখায় মনে হয় একদিন বলছিলাম যখন তোমাদের কোশ্চেন করাইছিলাম, বৃত্ত কাকে বলে সংজ্ঞাটা এখান থেকে বলছিলাম। হ্যাঁ বইটা বাড়ি করো তোমরা। বৃত্ত একটি সমতুল্য জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। আর নির্দিষ্ট বিন্দুটি বৃত্তের কেন্দ্র। নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দুতে আবদ্ধ পথ চিত্রিত করে তাই হচ্ছে বৃত্ত। কেন্দ্র হতে বৃত্তর কোন বিন্দুর দূরত্ব কত। আচ্ছা একটা কথা বলছে এখানে দেখো, নির্দিষ্ট বিন্দুটি বৃত্তের নির্দিষ্ট বিন্দু থেকে শিমো স্পিকার অফ কর।
দেখো বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোন বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাই বৃত্ত। তাহলে এবার আসো কেমনে বলছে এটা, যে নির্দিষ্ট বিন্দু সমান দূরত্ব বজায় রেখে একটা বিন্দু, মনে করো আমি একটা ছাগলের রশিতে বাইন্ধা, ছাগল রয়েছে একটা বিন্দু, রশিতে এইখানে একটা খুঁটিতে বাঁধছে, খুঁটিটা হচ্ছে কি কেন্দ্র, রশি রয়েছে ব্যাসার্ধ। ছাগলটা কি করলো, ঘুরে ঘুরে একেবারে এইভাবে ঘুরে 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 সমান দূরত্ব বজায় রেখে ঘুরে, অর্থাৎ রশিটা যতটুকু লম্বা ততটুকু লম্বা দূরত্ব ঘুরে 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 একবারে ঘুরে আবার আগের জায়গায় আসলে আবদ্ধ একটা পথ সৃষ্টি হবে। এই আবদ্ধ পথটাই হবে কি বৃত্ত। হ্যাঁ, এটা বলবো বৃত্ত গেল, এটা বৃত্ত সংজ্ঞাটা বলবো বৃত্ত কি, এইভাবে আসে। এরপরে আসো বৃত্তের ব্যাপারে নিচে কতগুলো দেখো চিত্র, যে বৃত্তের একটা বাহিরের একটা বিন্দু, ভিতরের একটা বিন্দু, একটা বাহিরের বিন্দু আর একটা ভিতরের বিন্দু। এই দুইটা বিন্দু বৃত্তকে মাত্র একটা বিন্দুতে সেট করে। বৃত্তের যে কোনো দুইটা বিন্দু সংযোজক রেখা হচ্ছে যা, আর যেই জাটা কেন্দ্র দিয়ে যাবে ওই জাটা হচ্ছে সবথেকে বড় এবং ওইটা হচ্ছে ব্যাস। যে জাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে বা বৃত্তের কেন্দ্রগামী যা হচ্ছে বৃত্তের ব্যাস। হ্যাঁ, এইটা করবা। এবার আসো আমরা প্রথম উপপাদ্য 17, আমরা ক্লাস 8 মনে ছিল, তারপরে বলি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লক্ষ্য। তাহলে কি বলছে দেখো, হ্যাঁ জেনারেল ম্যাথ, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে তার কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে কোন ব্যাস ভিন্ন একটা জা, ব্যাস ভিন্ন একটা জা মনে করলাম, এই জাটার মধ্যবিন্দু হচ্ছে কত এম, এই জাটার মধ্যবিন্দু এম এবং কেন্দ্র হচ্ছে ও থেকে এবি জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখা হচ্ছে ইউএম। তো আমাদেরকে প্রমাণ করতে বলছি যে কি ইউএমটা এবি এর উপরে লম্ব। এবার আমরা কি করি, ওএ আর ওডি যোগ করি। একটা রেখা আরেকটার উপর কখন লম্ব হয়, একটা রেখা আরেকটা রেখার উপর তখনই লম্ব হবে যদি তার যে আছে দুই পাশের কোণগুলো সমকোণ উৎপাদন করে। লম্ব হবে তখনই যদি কি করে সমকোণ উৎপাদন করে। এখন আমরা তাহলে প্রমাণ করবো এই দুইটা কোণ সমকোণ। এবার আসি প্রমাণের ক্ষেত্রে কি করব। আমি ক্লাস 8 এ যাদের অঙ্ক পাইছিলাম তাদেরকে বলছিলাম যে কি দুইটা ত্রিভুজ সর্বসম করতে গেলে তিনটা জিনিস সমান হওয়া লাগে। দুইটা ত্রিভুজ সর্বসম হইতে গেলে তিনটা জিনিস সমান হওয়া লাগে। আমরা দেখো ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম এ, এই দুইটা ত্রিভুজ দেখো এই ও এ সমান কিন্তু ওডি, এই ত্রিভুজের ও এ সমান ওই ত্রিভুজের ওডি। কিভাবে? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এবার এই ত্রিভুজের এম ওই ত্রিভুজের বিএম সমান, এম সমান হচ্ছে বিএম। কারণ হচ্ছে কি এম হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এম হচ্ছে এবি এর মধ্যবিন্দু। ওএম সমান ওএম, কিভাবে দোনটা এই ওএমটা এই ত্রিভুজের বাহু ওই ত্রিভুজের বাহু। তাহলে এই ত্রিভুজের এই তিনটা জিনিস ওই ত্রিভুজের এই তিনটা জিনিসের সাথে মিলে গেছে, সমান হয়ে গেছে। এই জন্য ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। এবার সর্বসম হলে আমরা লিখতে পারি কোণ ও এম এ
সমান সমান কোণ ও এম বি। হ্যাঁ, বইটা বার করি আর শুরু করি বের করতে তাড়াতাড়ি বের করতে। হ্যাঁ, পড়া হলে বইলো কিন্তু। তোমাদের পরীক্ষা রাত 8টায়। তাহলে তোমরা এরপরে আসো। এরপরে দেখো আমি যদি এই দুইটা কোণের মান দেখো সমান, এই কোণ সমান, এই পুরাটা দেখো 180 ডিগ্রি, পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। দুইটা কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটার মান হচ্ছে 90 ডিগ্রি। দেখো দুইটা কোণের যোগফল হচ্ছে 180। এখন যেহেতু দুইটা সমান তাহলে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু তোমাদের বইয়ে এইভাবে না বলে বলছে যেহেতু এরা রৈখিক যুগলকোণ, রৈখিক মানে একই রেখা মধ্যে জোড়া কোণ, একই রেখার মধ্যে জোড়া কোণ, এই জন্য যেহেতু এরা রৈখিক যুগলকোণ আর এদের পরিমাণ হচ্ছে কি সমান, এই জন্য প্রত্যেকে সমকোণ, মানে দুজনে কি সমকোণ। যদি দুইজনে যদি সমকোণ হয় তাই এইটাও সমকোণ এইটাও সমকোণ, একটা সমকোণ হইলেই হয়েছে। সমকোণ হলে এই উভয়টা এর উপর লম্ব হবে। দেখো রৈখিক যুগলকোণ এদের পরিমাণ সমান, এই জন্য প্রত্যেকের সমকোণ, আর সমকোণ হওয়ার কারণে এই উভয়টা এর উপর লম্ব হবে। দেখো 1 মিনিট। অনুসিদ্ধান্ত 1। দেখো এটা এমন একটা অধ্যায়, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকেই, মানে এসএসসি তে একটা প্রশ্ন থাকে। আর তোমাদের এমনি স্কুল পরীক্ষাতে অধ্যায়টা মনে হচ্ছে মিটের মধ্যে এটাই আছে। হ্যাঁ, এটা যেহেতু আছে এখান থেকে এই অধ্যায় থেকে তো 3টা প্রশ্নই হবে। এই জন্য এই অধ্যায়টা খুব ঠান্ডা মাথা করতে হইব। আর সবচেয়ে হচ্ছে কি এখন থেকে এসএসসি পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে কি সাধারণ গণিত, মানে গোল্ডেন এ প্লাস যাদের ছোটে তাদের সাধারণ গণিতে ছোটে, এই জন্য সাধারণ গণিত একটু ভালোভাবে পড়ালেখা করা লাগবে। অনুসিদ্ধান্ত 1 কি বলছে, বৃত্তে যে কোনো জায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রকার, যে কোনো জায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রকার। এবার দেখো
এটি প্রমাণটা লাগবে না। দেখো কেন্দ্রগামী, এটা কি চার লম্ব দ্বিখণ্ড তো কেন্দ্রগামী, এটা বোঝা যায়, এটা অবজেক্টিভে আসবে। এরপরে দেখো আরেকটা জিনিস দেখো, বলছে কি অনুসিদ্ধান্ত 2 বলছে বৃত্তে যে কোনো সরলরেখায় একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। একটা সরলরেখা একটা বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তুমি সরলরেখা তুমি না যেইভাবে আঁকো না কেন সরলরেখা, ওই সরলরেখা একটা বৃত্তকে সর্বাধিক সর্বোচ্চ দুটা বিন্দুতে ছেদ করতে পারবে। আর দেখো সর্বনিম্ন একটা বিন্দু ছেদ করতে পারবে। একটা সরলরেখা একটা বৃত্তকে সর্বাধিক দুটা বিন্দুতে ছেদ করতে পারবে, এটা মনে রাখবে। এটা গেছে, তাহলে এখানে এই দুটো অবজেক্টিভ। এরপরের উপপাদ্যটা তোমাদের ক্লাস 8 থেকে পড়া ছিল, তাহলে ওইটা তোমরা পড়ে ফেলবে। উপপাদ্য কত? হ্যাঁ, কাজটা পড়তে হবে, যে কাজটা প্রমাণটা করা লাগবে। আমি এই প্রমাণটা করাই দিই। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য যেই কোনো যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করো। এবার আসো, এটার জন্য কি লিখবো? বিশিষ্ট। এই কার স্পিকারটা, আরে সুমি স্পিকারটা অফ করো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এ বি ব্যাস 9 এমন একটি চাপ। পরে লিখো তোমরা এমন একটি চাপ। এরপরে বলছে ও এর লম্ব এবি হলে প্রমাণ করতে হবে যে এম এবি এর মধ্যবিন্দু। এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। এরপরে আসো অঙ্কন। ও কমা এ ও কমা বি যোগ করি। হ্যাঁ, কমা ত্রিভুজ এ, মানে এবার প্রমাণ দেখো, ত্রিভুজ এ ও এম, ত্রিভুজ বি ও এম এ কে সমান ও এ সমান হচ্ছে ও বি, ও এম সমান ও এম। এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে 7 নম্বর। এবার দেখো, যেহেতু দেখো এখানে বলছে কি লম্ব না, এখানে এটা বলছে লম্ব। এটা লম্ব হওয়ার কারণে, এটা লম্ব হওয়ার কারণে এই কোণ আর এই কোণ সমকোণ, অর্থাৎ কোণ ও এম এ সমান সমান কোণ ও এম বি সমান। আমার আলোচনা আবার তাহলে দেখো দুইটা কোণ সমান, কারণ হচ্ছে কি সমকোণ। এবার দুটা কোণ যদি সমান হয়, সমকোণ হওয়ার কারণে দুটা কোণ সমান, তাহলে দেখো তিনটা জিনিস সমান প্রমাণ করছে। তিনটা জিনিস সমান হলে ত্রিভুজ দুটো কি হবে? সুতরাং ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। এবার সর্বসম হলে আমরা লিখতে পারি
সর্বসম হলে আমরা লিখতে পারি am সমান bm। কেন এটা লিখবো? আমাদের তো প্রমাণই ছিল m টা মধ্যবিন্দু প্রমাণ করতে হবে ab। m টা ab এর মধ্যবিন্দু কখন হবে? যদি m সমান bm হয়। m সমান bm হয়, অর্থাৎ এই টুকরা আর ওই টুকরা যদি সমান হয় তাহলে m টা হয়ে যায় ab এর মধ্যবিন্দু। এবার সুতরাং m ab এর মধ্যবিন্দু প্রমাণিত। দেখো আবার বুঝাই বলেছে প্রমাণ দুইটা ত্রিভুজের মধ্যে ওএস আমাদের টার্গেট হচ্ছে কি সর্বসম প্রমাণ করা। আমাদের মেইন টার্গেট হচ্ছে সর্বসম প্রমাণ করি, তারপরে কাজ করা। তো এখন দুইটা ত্রিভুজ লিখলাম, দুইটা ত্রিভুজ দেখতেছি ওএস সমান ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে ওএম সমান ওএম, কারণ হচ্ছে কি সাধারণ বাহু, দুটোটারই বাহুর জন্য। এবার যেহেতু এখানে বলে দিছে ওএম লম্ব এবি, ওএম লম্ব এবি বলে দেওয়ার কারণে এখানে কোণ দুটো সমকোণ হয়ে যায়। তো দুটো যদি সমকোণ হয় তাহলে কোণ দুটো সমান, তাহলে এই ত্রিভুজের তিনটা জিনিস ওই ত্রিভুজের তিনটা জিনিস সমান, এই জন্য ত্রিভুজ এটা সর্বসম। এবার সর্বসম করার পরে আমাদের যেটা টার্গেট আমরা সেটা নিব। আমাদের টার্গেট হচ্ছে কি m সমান bm নিয়ে যাওয়া। নিলে m সমান bm নিলে আমরা বলতে পারবো যে m ab এর মধ্যবিন্দু, এই জন্য m সমান bm নিছি। তাহলে লিখলাম m সমান bm। তাহলে সুতরাং m ab এর মধ্যবিন্দু লিখে দিলাম।